সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের আয়োজন অর্থনীতির চালচিত্র অনুষ্ঠানে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। আপনারা জেনেছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি অর্থনীতির বিশ্লেষক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করেছেন। মূল্যস্ফীতি, ব্যাংকিং খাত সহ সামষ্টিক অর্থনীতির নানা দিক নিয়ে সম্প্রতি কথা বলেছেন আমাদের সঙ্গে। চলুন দেখে আসি তার চুম্বক অংশ। বিদ্যমান প্রেক্ষাপটে অর্থনীতি এবং সামষ্টিকভাবে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কি বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত? অন্তর্বর্তীকালীন সরকারকে দুটো জায়গাতে বেশি ফোকাসটা করতে হবে। একটা হচ্ছে যে কিছু ইলেকট্রাল রিফর্ম করতে হবে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা যাতে সঠিকভাবে হয়, একতন্ত্র যেন আবার ফেরত না আসে, পরিবারতন্ত্র থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, গ্রাসরুট লেভেল ডেমোক্রেসি এগুলো হয়। এগুলো দরকার এই জন্য যে তা না হলে যদি আমরা ইকোনমিক রিফর্ম করিও সেটা কিন্তু একটি গ্রাস করে ফেলবে। পলিটিক্স ইজ ওভার রাইডিং, ইকোনমিক রিফর্মকে গ্রাস করে ফেলবে। এবং দেখা গেছে যেখানে অটোক্রেটিক রেজিম সেখানে দে কন্ট্রোল দ্য হোল ইকোনমি। এটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি অতি সম্প্রতি, এবং বাইরের বিশ্বেও রাশিয়াতেও একই জিনিস হচ্ছে। নর্থ কোরিয়ার কথা বাদে দিলাম, সেখানে ইকোনমি বলে কিছু নাই আর। তো এই জিনিসগুলো কিন্তু হয়, অটোক্রেসির সাথে এটা চলে আসে। এখন যে জিনিসটা আমি বলবো যে অর্থনৈতিক দিকে অবশ্যই কয়েকটা জায়গায় নজর খুব তাড়াতাড়ি দিতে হবে। সেটা হচ্ছে মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে হবে খুব দ্রুত, এবং যে ব্যাপারে মনিটারি টাইটনিং ইত্যাদি যেটা চলমান আছে সেটাকে চালু রাখতে হবে। টাইট দরকার একটু টাইট করতে হবে, করে দ্রুত ইনফ্লেশনকে কমিয়ে আনতে হবে। এক্সচেঞ্জেরকে মোটামুটি একটু স্টেবল ছিল কিন্তু আবার নড়বড় হয়ে গেছে, এটাকে আবার স্টেবিলাইজ করতে হবে। এক্সচেঞ্জের স্টেবিলাইজ না হলে ইনফ্লেশন কমবে না। সাথে যেটা করতে হবে যে আমাদের রিজার্ভ লেভেল খুবই কম, এটাকে বাড়াতে হবে আস্তে আস্তে। এবং প্রচুর আনপেইড লায়াবিলিটিস আছে। আমি যেটা শুনলাম যে সরকারের আনপেইড লায়াবিলিটিস মেবি ইভেন অ্যাজ মাচ অ্যাজ $11 বিলিয়ন মতো। সেটা তো আমাদের টোটাল রিজার্ভের প্রায় সমান, নেট রিজার্ভের। তো সেটা তো আমরা পে করতে পারবো না। সেটাকে কীভাবে হ্যান্ডেল করবে আমি জানি না, কিন্তু যদি এই নাম্বারটা সত্যি হয় সেটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে যাবে আগামী সরকারের জন্য। সেটাকে রিস্ট্রাকচারিং করতে হবে বা কিছু একটা করতে হবে। এটা তো ওইভাবে নেগলেক্ট করা যাবে না, কিন্তু আমরা পে করতে পারবো না, সেই সক্ষমতা নেই। এখন যে জিনিসটা হচ্ছে যে ম্যাক্রো স্টেবিলিটি, রিজার্ভ বিল্ড আপ, এগুলো IMF-এর সহযোগিতা, ওয়ার্ল্ড ব্যাংক, ADB কিছু সাহায্য নিয়ে বা বাজেট সাপোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট নিয়ে আমাদেরকে এটাকে করতে হবে। খুব দ্রুততার সাথে কিছু রেজাল্ট দেখাতে হবে যাতে পপুলার সাপোর্টটা থাকে। অন্যদিকে যেটা করতে হবে, যেমন ইস্যুজ লাইক দুর্নীতি দমন, ইস্যুজ লাইক সার্ভিস ডেলিভারি, আমি একটা পাসপোর্ট পাইতে কেন আমাকে সময় দিতে হবে, ইস্যুজ লাইক ড্রাইভার্স লাইসেন্স পাওয়া, ইস্যুজ লাইক ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি, এই জায়গাগুলোতে যদি কিছু কুইক রেজাল্ট আনতে পারে সরকার, দ্যাট উইল বি পপুলার। সরকারকে তো কিছু দিতে হবে, তা না হলে আবার রাজনৈতিক চক্র কিন্তু এটাকে ঘোলা করার চেষ্টা করবে ফর দেয়ার নিজেদের উদ্দেশ্যে, ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে। সেটার জন্য কিছু কুইক রেজাল্ট তাদেরকে দিতে হবে, যদি পলিটিক্যাল সার্ভাইভাল এবং লেজিটিমেসিটা ডেভেলপ করার জন্য আমরা কিছু দিচ্ছি তোমাদেরকে, এবং এটা টেকসই হবে। সাথে যেটা করতে হবে, অর্থনৈতিক টেকসই কিছু কাঠামোগত পরিবর্তন করতে হবে। যে ব্যাংকিং খাতের অবস্থা খুবই খারাপ, আমরা সবাই জানি। এখানে ঠিক করতে গেলেও কয়েক লক্ষ কোটি টাকা লাগবে, এবং ঠিক না করলে দেশের অর্থনীতিকে আমরা ঠিক করতে পারবো না, সেটা উভয় সংকটে আছে। কাজে এটাকে এখানে বড় রকমের সার্জিক্যাল অপারেশন করতে হবে, রিফর্ম করতে হবে। তা না হলে এই যে বর্তমানে যেগুলো হচ্ছে, একটা ব্যাংকে একটা টেক ওভার করতেছে, পূর্বের মালিকরা ফিরে আসছে, এগুলো কোনো কিছু নয়। এগুলো হচ্ছে ক্যাওটিক রেসপন্স টু দ্য চেঞ্জ। এটাকে আমি আমলে নিচ্ছি না। আমার কথা হলো যে একটা নির্মোহভাবে প্রত্যেকটা ব্যাংকের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, এবং প্রয়োজনে মালিকদেরকে সরিয়ে দিয়ে কনসলিডেট করে ফেলতে হবে, এবং সরকারকে টাকা ঢালতে হবে সেখানে। কারণ এই খাতকে তো আমরা ধ্বংস করতে দেব না। ব্যাংকিং খাতের বাইরেও নন ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টর যেগুলো আছে, স্টক মার্কেট আছে, বন্ড মার্কেট আছে, এগুলোর ডেভেলপমেন্ট, এগুলোর মধ্যে যে ইস্যুগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। সাথে ইন্স্যুরেন্স সেক্টরের বিশাল ঝামেলা, সেখানেও অনেক রকমের রিফর্ম করতে হবে। আর নন ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টরে NBFI-গুলো, সেগুলোকেও তো কনসলিডেট করতে হবে, এবং যেগুলো
মানে ঘুণে ধরে গেছে সেগুলোকে তো অ্যাড্রেস করতে হবে। তো এই জায়গাটায় আরেকটা কমিটি করে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। 6 মাসের মধ্যে যদি রোডম্যাপটা তৈরি করা যায় তাহলে আগামী 3 বছর 4 বছরে এটাকে আস্তে আস্তে বাস্তবায়ন করে ফেলা যাবে। সব পারবে হয়তো বিদেশি সাহায্য নিয়ে, দেশি সাহায্য নিয়ে ইত্যাদি। রোডম্যাপটা তাড়াতাড়ি করতে হবে এবং সেখানেও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হবে। দরকার হলে বিদেশি কিছু যারা এক্সপার্ট ইন দ্য রেসপেক্টিভ ফিল্ড তাদেরকে সহায়তা দিয়ে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এর বাইরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের রাজস্ব খাত। রাজস্ব খাতের কারণেই কিন্তু সরকার আজকে এই ভঙ্গুর অবস্থায় আছে এবং সরকারের পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে। আর ব্যয় কমানোর উপায় নেই, কিন্তু ব্যয় বাড়াতে গেলেই টাকা চাপাতে হচ্ছে। তো এই যে উভয় সংকটে পড়ে গেছে সরকার, এটা আমরা আগে থেকেই বলছিলাম যে সরকার এই অবস্থায় যাবে, এখন সেই অবস্থায় আছে। কাজে এখান থেকে উত্তরণ ঘটাতে হবে। সেই জন্য যে একমাত্র উপায় হচ্ছে যে রাজস্ব বাড়ানোর জন্য যে ধরনের সিস্টেমেটিক রিফর্মগুলো করতে হবে সেটা করতে হবে। এখানে 3টা খাত আছে: ইনকাম ট্যাক্স অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স, ভ্যাট, আর হচ্ছে কাস্টমস ডিউটি, ট্রেড ফ্যাসিলিটেশন, এলডিসি গ্র্যাজুয়েশন, মার্কেট অ্যাক্সেস, এই ইস্যুগুলোকে নিয়ে 3টার জন্য 3টা স্পেশাল কমিটি করতে হবে যারা যার ফিল্ডের এক্সপার্ট। ভ্যাটের এক্সপার্ট দিয়ে ডাইরেক্ট ট্যাক্সের কাজ হবে না, ডাইরেক্ট ট্যাক্সের এক্সপার্ট দিয়ে আমার এলডিসি গ্র্যাজুয়েশন হবে না। কাজে আলাদা আলাদা জায়গাভাবে দেখতে হবে এবং তারা তাদের স্ট্র্যাটেজিটা যদি 3 মাসের 6 মাসের মধ্যে করে ফেলতে পারে তাহলে সেটাকে বাস্তবায়নটা সরকার শুরু করতে পারে। বাট ফোকাস শুড বি অন অটোমেশন, ফোকাস শুড বি অন ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম এবং ডেটাবেজের মাধ্যমে ট্যাক্স সিস্টেমকে মডার্নাইজ করে ফেলা। এই বর্তমান সিস্টেম দিয়ে চলবে না। এটা হচ্ছে ট্যাক্স সাইডটাকে। আর এর বাইরে যদি আমরা তাকাই, এখানে বাইরে আমাদেরকে একটা জায়গায় নজরটা দিতে হবে, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলে কিছু নাই, লোকাল গভর্নমেন্ট ফাইন্যান্স বলে কিছু নাই, তাদের ট্যাক্স ক্যাপাসিটি বলতে কিছু নাই, খুবই কম। এবং এটা হওয়ার কথা নয়। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে লোকাল গভর্নমেন্ট ডেভেলপ করে আমাদেরকেও সেটা ডেভেলপ করতে হবে এবং লোকাল গভর্নমেন্টের ডেভেলপমেন্টের সাথে লোকাল গভর্নমেন্টের পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করবে, অর্থাৎ তাদেরকে অটোনমি দিতে হবে। আমি উপজেলা লেভেল থেকেই আমাদের লিডারশিপ আনতে হবে, ভবিষ্যৎ লিডারশিপ। উপজেলা থেকে তারা জেলা আসবে, জেলা থেকে তারা ন্যাশনাল লেভেলে আসবে। পরিবারতন্ত্রকে যদি পরিবর্তন করতে হয় তাহলে তো আমাকে লিডার তৈরি করতে হবে গ্রাসরুট লেভেল থেকে, যেভাবে পৃথিবীর অন্যান্য দেশে হয়ে থাকে। তারা কাউন্সিলর হয়, সিটি কাউন্সিলর, মানে একটা ওয়ার্ড কাউন্সিলর হয়, সেখান থেকে তারা সিটি মেয়র হয়, সেখান থেকে তারা স্টেট গভর্নমেন্টের জন্য তখনই করে, স্টেট গভর্নমেন্টের সিনেটর হয় বা প্রেসিডেন্ট বা গভর্নর হয়, সেখান থেকে তারা সেন্ট্রাল গভর্নমেন্টে আসে, হয়তো সিনেটর হলো, সেন্ট্রাল গভর্নমেন্টে চলে আসলো, তারপর সেখান থেকে হয়তো প্রেসিডেন্সিতে যায়। আমেরিকা যেটা দেখি আমরা, এইভাবেই তো ধাপে ধাপে আসে। লিডার তো ওইভাবে হয়, লিডার তো রাতারাতি হয় না, লিডার তো নমিনেশন দিয়ে হয় না। তো আমাদের তো নমিনেশন কালচার, আমি লিডার হবো, আমি 50 কোটি টাকা দিব, আমাকে নমিনেশন নিয়ে আমি ওখানে ইলেকশন করে আমি জিতে চলে আসবো। তো এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করতে হবে, লোকাল গভর্নমেন্টের উপর পলিটিক্যাল ইন্টারভেনশন কমাতে হবে, লোকাল প্রাইমারি ইলেকশন করতে হবে, লিডারশিপ সেখানে বের করে আনতে হবে এবং লোকাল গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা দিতে হবে। তাদের ট্যাক্স অথরিটি থাকবে এবং সরকার থেকে যে টাকাটা তারা পাবে উন্নয়ন বাবদ, সে টাকাটাও পলিটিক্যাল ইন্টারফারেন্সের বাইরে হতে হবে, অর্থাৎ কনস্টিটিউশনালি বা আইনগত একটা করে যে তার জনসংখ্যা এবং তার পাশ্চাত্যপাশরতা ভিত্তিতে তাকে অ্যালোকেশন দেওয়া হবে। এই দুটো ক্রাইটেরিয়া ইউজ করে, পভার্টি লেভেল এবং জনসংখ্যা কত, এটার ভিত্তিতে তাকে থোক বরাদ্দ দিয়ে দেওয়া হবে। সে যেটাকে ব্যবহার করবে ইউজিং দের ওন বাজেট এবং নিজস্ব কিছু অর্থায়নও তারা জোগাড় করবে সেখান থেকে। তো এইভাবে ডেভেলপ করতে হবে। তা না হলে আমরা কিন্তু ওই পলিটিক্যাল যেটাকে আমরা বলি ডেভলিউশন অফ পাওয়ার, সেটা হবে না। এবং কিছু জিনিস যেমন প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হাই স্কুল পর্যন্ত, এটা ডিস্ট্রিক্ট লেভেলে দিতে যায়। এটার জন্য আমার ঢাকার সেন্ট্রাল মন্ত্রণালয়ে কিছু রাখার দরকার নেই। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট কাউন্সিল, তাদের নির্বাচিত প্রতিনিধিরা, ডিসি সাহেব আছে, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার আছে, তারাই এটাকে পরিচালনা করতে পারে। সেরকমভাবে ক্ষমতায়ন করতে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন। একইভাবে লোকাল যে হেলথ ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো লোকাল গভর্নমেন্ট হাতে ছেড়ে দিতে হবে এবং সেই বাজেটগুলো তাদের কাছে দিয়ে দিতে হবে। এইভাবে যদি আমরা করতে পারি, একটা রেসপন্সিবল লোকাল গভর্নমেন্ট ডেভেলপ করবে, যাদের কিছু আর্থিক স্বাধীনতাও থাকবে এবং তারা ক্ষমতায়ন। গত 16 বছরের শাসনামলে অনেক প্রতিষ্ঠান যেমন রাজনীতিকরণ হয়েছে, আবার
বেসরকারি খাতের বিভিন্ন যে ট্রেড বডিগুলো যেগুলো অপ্রত্যাশিতভাবে ব্যবসায়ী সংগঠনগুলোর রাজনীতিকরণকে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই আনফর্চুনেট, বাট ইট ইজ এ ম্যানিফেস্টেশন পলিটিক্যাল কনসেন্ট্রেশন অফ পাওয়ারের একটা প্রতিফলন। যখন এককভাবে একটা ব্যক্তি বা পরিবার বা একটা গোষ্ঠী ক্ষমতায় চলে যায় এবং তাদের সর্বসর্ব, তখন তারা কিন্তু প্রত্যেকটা অর্গান অফ দ্য গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করবে। এটা হবেই। এটা মূলে কিন্তু সেটা তারা জুডিশিয়ারিকে করবে, তারা দুদককে করবে, তারা এবিসিসিআইকে করবে, তারা সবগুলোকে প্রতিষ্ঠান করবে। কারণ তারা চায় তাদের কন্ট্রোলে যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে করবে। যেটা হয়েছে নীল দল, সাদা দল, অমুক দল, তমুক দল, যেগুলো কোনো দল পৃথিবীর কোথাও নাই এই ধরনের অপকর্ম করার নজির। এগুলোকে ভেঙে দিতে হবে, যেটাকে ইংলিশে বলে ফ্রাইং প্যান টু ফায়ার। জ্বলন্ত তেলে ফোটা কড়াই থেকে আমি আগুনের মধ্যে পড়ব, আমি কিন্তু আগুনে পড়তে চাই না। আমরা কড়াই থেকে কেবল নিষ্কৃতি পেয়েছি, আগুনে যাওয়ার জন্য নয়। ব্যবসায়ীরাও তো তাই করেছেন, এই গণনার ব্যবসায়ী, ওই গণনার ব্যবসায়ী। হ্যাঁ, ব্যবসায়ীরাও করেছে, কারণ সেখান থেকে ফয়দা লুটা যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা চাপিয়ে দেওয়া হয়েছে প্রথমে, তারপরে সেটাই সংস্কৃতি হয়ে গেছে। এটা মূলে কিন্তু সেন্ট্রাল পাওয়ার, পলিটিক্যাল ফোর্স যেটা সরকারে যায়, এবং তারা যখন এখন এক হয়ে যায় তখন কিন্তু তারা সবই কন্ট্রোল করবে। এবং এই কালচারটা যেটা আমাদের চলে আসছে, অপসংস্কৃতি, যে আমি শিক্ষকদেরকে ডিভাইড করলাম, আমি উকিলদেরকে ডিভাইড করলাম, লয়ারদেরকে ডিভাইড করলাম, আমি আমার প্রত্যেকটা ট্রেড বডিকে ডিভাইড করলাম, আমি আমার জাজগুলোকে আমার পকেটে নিয়ে নিলাম, আমি আমার দুদককে আমার পকেটে ভরলাম, আমি প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট দিব তার জেনেটিক ক্যারেক্টারিস্টিক বুঝে, অন্য কিছু না, তার গুণগত মান না, সে কোন ধারণার লোক সেটা বুঝে, তাহলে তো হবে না। এবং সেটাই হচ্ছে একদিন, যে কারণে আজকে বাংলাদেশ আজকে এই নিম্ন স্তরে চলে গেছে, একটা লিভেবল কান্ট্রি এখন আর নয়। এটাকে আবার পুনর্জাগরণ করে, মানে আমরা যদি বাঁচতে পারি এই সমাজে স্বাধীনভাবে, বাক স্বাধীনতা রেখে প্রত্যেকটা নাগরিক যেন বাঁচতে পারে, সেই দিকে আমাদের যেতে হবে। সুদ ব্যয়টাতে বাড়ছে, কিন্তু আসলে অন্য কোনো বিকল্প কি সরকারের হাতে ছিল? দুটো উপায় এটা শোধ করার। একটা হচ্ছে নিজস্ব অভ্যন্তরীণ উৎস থেকে রপ্তানি, রেমিটেন্স, এগুলোর মাধ্যমে, অথবা কিছু নতুন ধার নিয়ে টাকাটাকে শোধ করে দেওয়া। এখানে অন্য কোনো বিকল্প নেই। এক নম্বর হচ্ছে এখানে তো ডলার তো আমরা ছাপাতে পারবো না, কাজে ডলার আমাকে দিতেই হবে, আয় করে দিতে হবে বা ধার করে দিতে হবে। এবং সরকার এই দুটো পন্থাই অবলম্বন করেছে। প্রধানত কিছুটা রিজার্ভ ড্রডাউন করেছে, কিছুটা ধার নিয়েছে, আর কিছু মানে রিজার্ভ ড্রডাউনটাও একটাই, নিজের সম্পদ থেকেই ব্যয় করা আর কি, সেটাই করেছে। এর বাইরে কিছু করার ছিল না। বৈদেশিক ঋণের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে যখন ঋণের বোঝা অতিরিক্ত হয়ে যায় তখন আর কিছু করার থাকে না, তখন ডিফল্টের দিকে চলে যায়, অথবা রিজার্ভ কমাতে থাকতে হবে। রিজার্ভের একটা লিমিট আছে, যেমন বাংলাদেশে এখন আমাদের কারেন্টলি রিজার্ভ আছে অ্যাবাউট 20 বিলিয়নের মতো ইউজেবল রিজার্ভ। এইটাকে যদি আমরা কমিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের আর ওই ফ্লেক্সিবিলিটিটা থাকবে না। কাজে ডেট ম্যানেজমেন্টটা শুরু করতে হয় অন্তত 5 থেকে 10 বছর আগে, এবং যত দেরি হবে ততই সমস্যাটা প্রকট হবে। এবং অনেক সময় একটা পয়েন্টে যে এটা আর রিভার্সেবল না, এটা অনেকটা মধ্যাকর্ষণের মতো জোরে এসে আঘাত করবে। ঠিক ওইভাবেই ডেট ক্রাইসিসটা জন্ম হয়। তো বাংলাদেশ আমরা কিছুটা, আমি যেটা বলবো, মধ্যাকর্ষণের মধ্যে আছি। আমরা নিজের দিকে যাচ্ছি, গতিটা এখনও ওই রকম প্রবল হয় নাই। এখনও গতিটাকে আমরা অ্যারেস্ট করতে পারবো, থামিয়ে দিতে পারবো, যদি আমরা অন্যান্য উৎস থেকে আয়টাকে বাড়াতে পারি। কিন্তু এই যে ঘটনা ঘটে গেল গত 2 সপ্তাহের যেগুলো, সেটা কিন্তু আমাদেরকে অনেক পিছিয়ে দিচ্ছে। এখন রেমিটেন্সের প্রবাহ গত 7 দিন যদি আমরা হিসাব করি, মাত্র $15 মিলিয়ন, which is not acceptable দিনে। তো এটা তো হওয়া উচিত অ্যাটলিস্ট 100 মিলিয়নের মতো, সেটা তো হচ্ছে না আমাদের। তো এই জায়গাটায় আমাকে অবশ্যই নজর দিতে হবে। তা না হলে যদি এই সমস্যাগুলোকে আমরা সমাধান করতে না পারি, তাহলে কিন্তু ওই যে আমি যেটা বললাম, যে মধ্যাকর্ষণের শক্তি আরও বেড়ে যাবে, আমরা ধ্বংসের দিকে চলে যেতে পারি। কিন্তু ফিরাতে হলে আগে অভ্যন্তরীণ অর্থনীতিকে স্টেবিলাইজ করতে হবে, সেখান থেকে রপ্তানি বাড়াতে হবে, রেমিটেন্সকে উৎসাহিত করতে হবে,
টাকা পাচারটাকেও কমিয়ে ফেলতে হবে, তাহলেই সামগ্রিকভাবে আমাদের রিজার্ভ লেভেলটা আবার স্থিতিশীল হবে, প্রথমে পরে বাড়বে। এখন অলরেডি ডলারটা যেটা আমরা দেখেছিলাম যে গত 2 মাস, মে, জুন, জুলাইয়ের এখন পর্যন্ত এটা মোটামুটি স্থিতিশীল ছিল, 118, 117 এরকম লেভেলেই ছিল। এখন কিন্তু সেটাকে রাখা যাচ্ছে না, এবং বাংলাদেশ ব্যাংকই বলছে যে তোমরা অতিরিক্ত মূল্য দিয়ে কিনে নাও। তো এই যে অবস্থাটা, এটা কিন্তু এই ঘটনার জন্য এই অবস্থাটা সৃষ্টি হয়েছে, এবং এটা কেবল আমি বলবো শুরু, এটা শেষ নয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এটা কোথায় যে ঠেকাবে জানি না, আমি আশা করি বেশি দূর যাবে না। কিন্তু যদি আমাদের যে রাজনৈতিক যে প্রক্রিয়াটা আমি দেখছি, সেটা হচ্ছে সমাধান না করে প্রলম্বিত করা, বিলম্বিত করা, ক্রাইসিসটাকে বড় করা, এদিকে যদি আমরা যাই তাহলে ধ্বংসের দিকে যাচ্ছি আমরা। এবং ব্যালেন্স অফ পেমেন্টের চাপ বাড়তে থাকবে, রিজার্ভ কমতে থাকবে, এক্সচেঞ্জ রেট আবার উপর দিকে চলে যাবে, মূল্যস্ফীতি আবার এখন ওই 9, 9.5 আছে, এটা আবার 10 ক্রস করে চলে যাবে। তো এই জায়গাটায় আমরা যেতে চাই না, কিন্তু আমাদের যেতে হতে পারে রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে। আবার এর মধ্যে আমরা খবর পেলাম যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য দুটো জিনিস ডেভেলপ করেছে আমিরাত এখন আমাদের একটা মেজর সোর্স অফ রেমিটেন্সের ফ্লো। যদিও দেশটা অত বড় নয়, কিন্তু সৌদি আরবের টাকাটা আমিরাত হয়ে বাংলাদেশে আসে এখন। এই কারণে দেখা যাচ্ছে ইদানিংকালে সবচেয়ে বেশি অর্থ আসে ইউএই থেকে, যেটা হওয়ার কথা নয়। সবচেয়ে বেশি মানুষ ইউএইতে নাই, এটা সৌদি টাকাটাই আসছে এখান থেকে। যাই হোক, ইউএইতে যদি অস্থিরতা হয় সেটা আমাদের জন্য একটা খারাপ খবর। অস্থিরতা দুইভাবে হয়েছে, একটা হচ্ছে যে কিছু সেখানে শ্রমিক ভাইয়েরা আন্দোলন করেছে ছাত্রদের পক্ষে হয়ে, এবং সেটার কারণে অনেককে জেলে যেতে হয়েছে, অনেককে ডিপোর্টেশন ফেস করতে হবে, এবং শোনা যাচ্ছে যে তারা নতুন রিক্রুটমেন্ট বন্ধ করে দিচ্ছে ইত্যাদি। তো এগুলো সবই নেগেটিভ নিউজ ফর আস। যে কারণেই হোক না কেন, এটা আমাদের এই রেমিটেন্সের প্রবাহকে ব্যাহত করতে বাধ্য। এটার সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে যদি তারা লোক নেওয়া কমিয়ে দেয় এই আন্দোলন এবং অন্যান্য কারণে, তাহলে কিন্তু আমাদের একটা দীর্ঘস্থায়ী একটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। কাজে আমাদেরকেও সরকার থেকেও সেটা চেষ্টা করছে যে যেটা যারা আন্দোলন করেছে তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয়, তারা যাতে থাকতে পারে, সেটা আই থিঙ্ক দ্য রাইট অ্যাপ্রোচ। সরকার এই দিকটায় সরকার ভালো কাজ করছে তাদের সাথে, এটা ঠিক আছে। আর যেটা আন্দোলনের কারণে যেটা বন্ধ হয়ে যাওয়া, সেটা অতখানি ভীতির নয়, সেটা একটা সাময়িক একটা সমস্যা হবে। 1 মাস 1.5 মাসের জন্য আমাদের রেমিটেন্সটা ভয়ানকভাবে কমে যেতে পারে, কিন্তু পরবর্তীতে এটা তাদের পাঠাতেই হবে, কারণ তাদের ছেলে মেয়ে, বাবা মা, ওয়াইফ, পরিবার তো এখানেই, তাদের কাছে তো টাকা পাঠাতেই হয়, এবং তার টাকাটা পাঠায় তাদের ফ্যামিলির জন্য, রোজগারটা করেই ফ্যামিলির জন্য, না পাঠিয়ে তারা পারবে না। কাজে সেটা আসবে বাংলাদেশে, কিন্তু যে জিনিসটা ক্ষতিটা হবে বাংলাদেশ থেকে, অর্থ পাচারটা এখান থেকে বেড়ে যাবে। অর্থ পাচারটা বেড়ে যাবে, কারণ এই যে পরিবেশটা অস্থিতিশীল পরিবেশ, এখানে কোনো শ্রেণীর মানুষই কিন্তু স্বস্তিতে নেই, রাজনীতিবিদরাও স্বস্তিতে নেই। আপনি বিরোধী দলই হন, সরকারি দলই হন, আপনার রাতে ঘুম নাই। আমি বলছি, বড় বড় এই মানে পুলিশ বাহিনী, অমুক বাহিনী, তারপরে বড় বড় সরকারি কর্মকর্তা যারা লেজুর বৃত্তির সাথে জড়িত ইত্যাদি, তাদেরও ঘুম নাই, তারা টাকা পাচার করবে। বড় বড় ব্যবসায়ী, তাদেরও ঘুম নাই, তাদের ব্যবসায়িক চিন্তা আছে, এবং অন্যান্য চিন্তা হলো যে আর কি বিনিয়োগ কি বাংলাদেশে করবো না বাকিটা বাইরে করবো, এবং সেটাও তাদেরকেই করবে। সাধারণ মানুষ, তাদেরও ঘুম নেই, যে বাচ্চা ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাদেরকে কি দেশে রাখবো না বিদেশে পাঠিয়ে দেবো, দেশে রেখে কি গুলি খেয়ে মরবে না বাইরে যাবে। এই যে প্রশ্নগুলো আসছে সবই সঙ্গত, এবং সবই কিন্তু একটার দিকে পয়েন্ট করে, যেটা আলটিমেটলি আমাদের সন্তানরাও বাইরে চলে যেতে পারে, আমাদের টাকাগুলোও বাইরে চলে যেতে পারে, এবং সেটা আমাদের অর্থনীতির জন্য কোনো মতেই ভালো হবে না। কাজে এই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে। তা না হলে এই যে অস্থিরতাটা, সেটা কিন্তু আমাদেরকে রক্তশূন্য করে দেবে। ব্যাংকিং খাত তো আগে থেকেই ভঙ্গুর অবস্থা। ব্যাংকিং খাত অলরেডি যে অবস্থায় আছে, এর চাইতে কতখানি খারাপ হবে জানি না। কিছুটা খারাপ তো হবেই, কারণ অলরেডি প্রশ্ন উঠেছে যে কিছু প্রতিষ্ঠান টাকা দিতে পারবে না,
তারা বেতন দিতে হলে টাকা ব্যাংকের টাকা দিতে পারবে না, ব্যাংকের টাকা দিতে হলে এবং কোনো কোনো ক্ষেত্রে দুটোর কোনোটাই দিতে পারবে না, বেতনও দিতে পারবে না, টাকাও দিতে ব্যাংকের সুদও দিতে পারবে না, বা পিএমআই যেটা মান্থলি ইনস্টলমেন্ট সেটা দিতে পারবে না। এখানে কিছু ছাড়ের প্রশ্ন আসবে হয়তো সামনে, এবং ব্যাংকিং খাতকে হয়তো কিছু দিতেও হবে। এটা ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতেই হবে, কিন্তু ব্যাংকগুলো একটু দুর্বল হবে অবশ্যই। আবার ব্যাংকগুলো আরেকটা কারণে দুর্বল হচ্ছে, ব্যবসায়িক কার্যক্রম থমকে গেছে। তারা তো ডিপোজিটের থেকে টাকা তো দিতেই হচ্ছে, কিন্তু লেন্ডিং হয়তো করতে পারছে না সেইভাবে। তারপরে আবার ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে অনেক সময় এলসি কনফার্মেশন ফি বেড়ে গেছে, সেখানেই হচ্ছে অনেক ব্যাংকের এলসি নিচ্ছেই না। সেই ব্যাংকগুলো তো এখানে ইন্টারন্যাশনাল ট্রেড থেকে তারা কমপ্লিটলি শাট আউট হয়ে যাচ্ছে। তো নানানভাবে ব্যাংকিং সেক্টর কিন্তু বাধাগ্রস্ত হতে বাধ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ডক্টর আহসানিস মনসুরের বিশেষ সাক্ষাৎকারটি দেখলাম। তিনি যেটি বলেছেন যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা খুবই জরুরি, একই সঙ্গে ব্যাংকিং খাতে শৃঙ্খলার তাগিদ দিয়েছেন তিনি। আমরাও সেটি প্রত্যাশা করি। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরের পর্বে। চোখ রাখুন নাগরিক ইউটিউব ও ফেসবুক পেজে।